আচ্ছা, আমরা আজকে ম্যাট্রিক্সও মানে প্রথম দিক থেকে শুরু করব। কিছু কিছু অধ্যায়গুলো প্রথম দিক থেকে জানা উচিত। আমাদের শর্ট সিলেবাসের মধ্যে আছে কি এইচ এম আর ম্যাথ ফার্স্ট পেপারে আছে তোমার 1, 3, 4 ম্যাট্রিক্স নির্ণায়ক। আচার ছিল সরলরেখা, বৃত্ত, সপ্তম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত, আর 9 আর 10। এখন মনে হতে পারে আমাদের এর ভিতর থেকে মোটামুটি ভাবে যদি বলি তাহলে শেষ হয়েছে কত 9 নম্বরটা, সরি 7। এই 7 নম্বরটা পারলে আমরা এই 9 এবং 10 ভালোভাবে করতে পারবো। এই 7 নম্বরটা পারলে, আর যদি সেকেন্ড পেপারের ক্ষেত্রে বলি তাহলে কি আছে 2, 4, 6, 7, 8, 9। দেখো সেকেন্ড পার্টে আছে কি কি। সেকেন্ড পার্টে আছে তোমার যোগাসি প্রোগ্রাম বা লিনিয়ার প্রোগ্রামিং, 4 হচ্ছে বহুপদী ও বহুপদীর সমীকরণ, 6 আছে কোনিক্স, 7 আছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, আর 8 আছে যদি বলা হয় স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা। তাহলে এই 7 অধ্যায় পারলে তুমি এই যে সেকেন্ড পার্টের 7 অধ্যায় করতে পারবা। তাহলে এই 4টা অধ্যায় মোটামুটি এই একটা অধ্যায়তে তুমি কভার করতে পারছো। আর যদি বলা হয় এখান থেকে 3, 4, এই 3 এবং 4 এর মধ্যে যদি বলো তাহলে এই লাল চিহ্নিত যেটা বলা হয় 3, এই যে 4 আর 6, এই তিনটা দাগ লাল চিহ্নিত বৃত্তগুলো যদি খেয়াল করো তাহলে এটা হচ্ছে সরলরেখা, বৃত্ত, কোনিক্স। তাই এই সরলরেখা বললে তুমি বৃত্ত করতে পারবা, আবার বৃত্ত বা সরলরেখা বললে তুমি কোনিক্স করতে পারবা। তাহলে একটা পরটার সাথে কি পরস্পর ভাবে যদি বলা হয় ওতপ্রোতভাবে সম্পর্কিত। আর এই যে অষ্টম আর এখানে যদি বলা হয় ম্যাট্রিক্স নির্ণয় তাহলে একটু ব্যতিক্রম, মানে এটা একটা অধ্যায় দেখো এর সাথে কোনটাই মিল নেই, তাহলে এটা সহজ। তারপরে এই যে যোগাশ্রী প্রোগ্রামও কি সহজ। তারপরে কি যোগাশ্রী প্রোগ্রাম যদিও তোমাকে আমি আলাদাভাবে প্র্যাকটিক্যালি দেখাই দেবো, কারণ এটা গ্রাফের হিসাব নিকাশ আছে। একটা ম্যাথ ভালোভাবে বুঝলে মানে ম্যাক্সিমাম আর মিনিমামের যে ম্যাথগুলো পারলে সব ম্যাথই করা সম্ভব। আর 4 বহুপদী সমীকরণ, তাহলে আমি 1, 4 এগুলো যদি বলা হয় কি আসে কোশ্চেন, এবং কিগুলো অ্যাডমিশনের জন্য খুবই অতি গুরুত্বপূর্ণ। এখন অ্যাডমিশনের জন্য যদি বলা হয় যে কোনগুলো বেশি তোমাকে ফোকাস করতে হবে, যেগুলো বৃত্ত ভরাট এবং এই যে 3, 4, 7, 8, 9, 10, 6, 7, 8, 9 এগুলোই কি অ্যাডমিশনে বেশি আছে। তাহলে মোটামুটি এটা হলো তোমার কি টোটাল যদি বলা হয় এই যে কোভিড এর কারণে সংক্ষিপ্ত সিলেবাস। তাহলে কোভিড এর সংক্ষিপ্ত সিলেবাসে এগুলোকে আমাকে প্রথমত যদি তাহলে করি তাহলে আমি একটু ম্যাট্রিক্স নির্ণয় থেকে করি, যেহেতু ত্রিকোণমিতি মোটামুটি করা হয়েছে। তাহলে ম্যাট্রিক্স নির্ণয় যদি বলা হয় ম্যাট্রিক্স এখানে ম্যাট্রিক্সের দেখো আমরা যদি বলা হয় এই ম্যাট্রিক্সটা প্রথম যদি জানতে চাও তাহলে প্রথমত জানতে হবে কি ম্যাট্রিক্সটা কি। ম্যাট্রিক্সটা যদি বলা হয় যেখানে তৃতীয় বন্ধনী অথবা প্রথম বন্ধনী অথবা ডাবল মডুলাসের ভিতরে কিছু কতিপয় যদি কিছু বীজগণিতিক বর্ণমালা বা বীজগণিতিক যদি লেটার কি থাকে সংযুক্ত থাকে, যেগুলো সারি বা কলাম আকারে বিন্যস্ত থাকবে তাকেই কি বলা হয় ম্যাট্রিক্স, যেটা আয়তকারও হতে পারে বা বর্গাকারও হতে পারে। এবং এই ম্যাট্রিক্স সর্বপ্রথম আবিষ্কার করে কে, ম্যাট্রিক্সে যদি বলা হয় আবিষ্কার করে হচ্ছে কে ব্রিটিশ গণিতবিদ ক্লে। ব্রিটিশ ব্রিটিশ গণিতবিদ ক্লে, ঠিক আছে। এই ম্যাট্রিক্স আবিষ্কার করে ব্রিটিশ গণিতবিদ ক্লে। আচ্ছা ম্যাট্রিক্সকে তাহলে এখন যদি বলা হয় ম্যাট্রিক্স আবিষ্কার করলো কে, ম্যাট্রিক্সের যদি বলা হয় তোমার সাইন বা ম্যাট্রিক্স আমি কিভাবে চিনবো, ম্যাট্রিক্সের প্রতীক। ম্যাট্রিক্সের প্রতীক যদি বলা হয় তাহলে কি আছে প্রথম বন্ধনী
অথবা তৃতীয় বন্ধনী অথবা ডাবল, এইভাবে দেখবা দুইটা দাগ করে আছে, এটাকে বলা হয় কি ডাবল মডুলাস, DOBL ডাবল মডুলাস, ডাবল মডুলাস। এখন দেখো ম্যাট্রিক্সের প্রতীক দেখলাম, তাহলে আচ্ছা তাহলে ম্যাট্রিক্সের সাথে আমরা একবারে শিখে ফেলবো কি নির্ণয় একসাথে যেন ফাইন্ড আউট করতে পারি। তাহলে নির্ণয়কে কিভাবে নির্ণয় করা হবে, এখানে আমি সবগুলো দেখাচ্ছি। নির্ণয়কে তোমার যদি বলা হয় তাহলে সেটা শুধু কি মডুলাসের ভিতর থাকবে, অনলি কি থাকবে, এটা শুধু মডুলাস, শুধু মডুলাস, মডুলাস, শুধু মডুলাস থাকবে। তাহলে দেখো ম্যাট্রিক্সের আবিষ্কার করলো কে, তারপরে আসলো কি, এখন এই নির্ণয়কটা আবিষ্কার করছে কে, নির্ণয়ক আবিষ্কার হচ্ছে তোমার গণিতবিদ লিবনিজ। নির্ণয়কের এই নির্ণয়কের আবিষ্কার গণিতবিদ লিবনিজ, যেটা আবিষ্কার করে কত সালে, 1693 সালে। আচ্ছা দেখো ঊনবিংশ শতাব্দীর গাউস, এই ঊনবিংশ শতাব্দীর গাউস এবং কাসি সম্পর্কে আরো সুস্পষ্ট ধারণা করেন। সর্বপ্রথম কাসি এই ধরনের গাণিতিক ফাংশনের নাম দেন এটার ভিতরে আমরা যদি বলা হয় গণিতবিদ আসলে লিবনিজও আছে এর মধ্যে। তোমার এই ঊনবিংশ শতাব্দীতে যদি বলা হয় গণিতবিদ লিবনিজ, তারপরে ঊনবিংশ শতাব্দী বলতে আমরা বুঝি 1800 সাল থেকে 1 থেকে 1900 সাল পর্যন্ত, এটাকে কি বলা হয় ঊনবিংশ। এই যে ঊনবিংশ শতাব্দী, এই ঊনবিংশ শতাব্দীতে আরো দুজন সুস্পষ্ট ধারণা দেন, তাদের ভিতরে ছিল কে, গাউস আর কি কাশি। কোসি সোহার্য, এটা হায়ার ম্যাথমেটিক্সে আছে, কোসি সোহার্য বলে একজন ব্যক্তি যিনি এটা আবিষ্কার করেছিলেন, ম্যাট্রিক্স বা লিনিয়ার প্রোগ্রামিং এর যে প্রবর্তক। সর্বপ্রথম কাশি এই ধরনের ফাংশনের নাম দেন কি, তার মানে এখান থেকে যদি বলা হয় এই ফাংশনটা, এই যে বলা যেতে পারে কি কাশি এর নির্ণয়কে নাম করো, তাহলে কাশিকে বলা যেতে পারে কি নির্ণয়কের নামকরণ করেন। এখন দেখো এই গেল টোটাল যদি বলে ম্যাট্রিক্স এবং নির্ণয়কের মোটামুটি ভাবে কিছু কথা। এখন প্রথমে এবার দেখো তাহলে আমি ম্যাট্রিক্সটাকে আবিষ্কার করছি কি ব্রিটিশ গণিতবিদ ক্লে। তারপরে যদি বলা হয় ম্যাট্রিক্সের প্রতীক কি কি, তৃতীয় বন্ধনী, প্রথম বন্ধনী বা ডাবল মডুলাস। এখন আরেকটা জিনিস এখানে মনে রাখবা, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবুজ চিহ্নিত দেখাই দিচ্ছে, সেটা হলো কি ম্যাট্রিক্স হতে হলে অবশ্যই সেটা কি কি আকারে হতে পারে, সেটা এই তিনটা সাইন তো থাকবেই, অথবা আরো আমি ফাইন্ড আউট করার জন্য সেটাকে কিভাবে মনে রাখবো, সেটা হতে পারে আয়তাকার বা বর্গাকার, সেটা হতে পারে আয়তাকার বা বর্গাকার। আর যদি বলা হয় নির্ণয়, নির্ণয়কে দেখো শুধু কি আছে, ডাবল মডুলাস নাই, শুধু একটা মডুলাস। মডুলাসের মনে করো প্রথম দুইটা দাগ আছে, মডুলাস যদি থাকে তাহলে মডুলাস মানে পরম মান, যেখানে সকল মানে ঋণাত্মক ধনাত্মক যাই থাকুক সবসময় কি পজিটিভ মান আসে। এখন নির্ণয়কের এখানে হতে হলে অবশ্যই সেটা কি হতে হবে, বর্গাকার। এটা শুধু বর্গাকার হতে হবে, এটা আয়তাকার না, এটা আয়তাকার বর্গাকার যাই হতে পারে। এখন আসো কিভাবে আয়তাকার হয় কিভাবে বর্গাকার হয়, আরো আমি লিখেছি কি এখানে নির্ণয়ক, তারপরে নির্ণয়কের আবিষ্কার প্রথম এটা ধারণা দেন কি গণিতবিদ লিবনিজ। আর এই ঊনবিংশ শতাব্দী বলতে আমরা বুঝি 1801 থেকে 1900 সাল পর্যন্ত, যেটাকে বলা হয় সেটা হলো ঊনবিংশ শতাব্দী। এই শতাব্দীর ভিতরে এসে যেমন মনে করো গণিতবিদ লিবনিজ কোন রকম ন্যূনতম ধারণা দিয়ে গেল, সেটাকে সীমাবদ্ধতাকে আরো মানে স্বীকার্যগুলোকে আরো পরিবর্তন করেছে। যেমন আমরা রাদারফোর্ডের স্বীকার্য বা সীমাবদ্ধ কেমিস্ট্রিতে দেখি যেভাবে পরিবর্তন হয়, সে একইভাবে পরবর্তীতে গাউস আর কাসি বা কোসি সোহার্য যদি বলা হয়, গাউস বা কাসি এই নির্ণয়কের ধারণা দেন এবং কি ঊনবিংশ শতাব্দীতে, এবং কাসি এই নির্ণয়কের নামকরণ করেন। এখন দেখো আমরা এই যে জিনিসগুলো দেখলাম, দেখার পরে এখন আসলে আমরা মোটামুটি যেহেতু আয়তাকার জিনিসটা কি আর বর্গাকার কি, এই জিনিসটা যদি এখন ভালোভাবে বুঝতে পারি তাহলে তত আর ম্যাট্রিক্স নির্ণয়ক নিয়ে সমস্যাই হবে না। এটাই হলো মূল। এখন আমি যেটা দেখাবো, ধরো আমি একটা ম্যাট্রিক্স, আমি যেহেতু বললাম যে একটা ম্যাট্রিক্সকে, আর একটা জিনিস মনে রাখবা, ম্যাট্রিক্সকে যদি কোনো ম্যাট্রিক্সকে প্রকাশ করতে হলে সেটা কি ক্যাপিটাল বর্ণ দ্বারা হতে হয়।
আর এর ভিতরে যে ভুক্তি বা উপাদানগুলো থাকে সেগুলো থাকে কি স্মল লেটার। দেখো সবগুলো কি থাকবে স্মল লেটার। এই যে আমি এ বি সি ডি ই এফ জি এইচ আই, তাহলে কি আমরা খেয়াল করতে পারি এখানে এখানে আমরা এখানে দেখতে পারি যদি বলি এটা দেখো, এখানে দেখো এটা সবসময় এই যে সবুজের এগুলো সবসময় কি থাকবে বলতো, ম্যাট্রিক্স কে যেটা দ্বারা তুমি নির্ণয় করা বা যেটা দিয়ে ধরে নেবা সেটা সবসময় কি হবে ক্যাপিটাল লেটার, এল এ ডাবল টি ইয়ার। আর এর মধ্যে এদের ভুক্তি বা উপাদান বা এলিমেন্ট, ভুক্তি বা বানান ভুল হয়ে গেল, ভুক্তি বা উপাদান হবে কি স্মল লেটার, এস এম এল ই ডাবল টি ইয়ার। তাহলে এখন দেখো এই যে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার গুলো বিষয়টা আমরা বুঝলাম। এবার আসো আমি যদি বলি একটা ম্যাট্রিক্স, এই একটা কি ম্যাট্রিক্স যেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়েছে ক্যাপিটাল লেটার দ্বারা, তাহলে এটা ম্যাট্রিক্সে যে প্রকাশ করতে হলে যে বড় হাতের অক্ষর দ্বারা যে চিহ্নিত করতে হয় সেটা আমাদের এখানে শর্ত সিদ্ধ করছে। এখানে যদি বলা হয় ম্যাট্রিক্সটাকে আরো চিনছি কিভাবে, এই দেখো এর ভিতরে শিখি এই যে তৃতীয় বন্ধনী আছে, তাহলে এই তৃতীয় বন্ধনীর ভিতরে কি আকার আছে, এটা আয়তকার না বর্গাকার, এই ম্যাট্রিক্সটার ভিতরে আয়তকার না বর্গাকার, এই ম্যাট্রিক্সের ভুক্তি বা উপাদান সংখ্যা কতগুলো সেগুলো এখন আমরা সবগুলো দেখব, বা এর মাত্রা কত, এই সকল জিনিসগুলো কেন, কারণ একটা ম্যাট্রিক্সে যখন আমরা জানি প্রক্রিয়া প্রতীক কয়টা, যোগ বিয়োগ গুণ ভাগ, তাহলে এই চারটার ভিতরে ম্যাট্রিক্সের ভিতরে করা যায় কি যোগ বিয়োগ গুণ, আর নির্ণায়কের ভিতরে করা যায় কি বিপরীত ম্যাট্রিক্স বা যেটাকে ইনভার্স ম্যাট্রিক্স বলা হয়, তখন আমরা ভাগের নিয়মটা দেবো, কিন্তু চার ভাবেই করা যায়। তাহলে এখন যদি বলা হয় এখান থেকে এদের ভুক্তি বা উপাদানের ভিতরে দেখো এই যে এ বি সি, এখান থেকে আমি যদি আসলে খেয়াল করি এই এ বি সি টাকে বলা হয় কি জানো, সারি, পর্যায়, বা ইংরেজিতে বলা হয় কি রো, যার কারণে এগুলোকে নামকরণ করা হয় R1 R2 R3। তাহলে এটাকে আমরা কি বলতে পারতাম, এই যে এটাকে আমরা বলতে পারি R1, তাহলে এটাকে কি R2, কেন রো অফ 2 মানে কি 2 নম্বর সারি, রো অফ 3 3 নম্বর সারি, এটা কি R3। এখন দেখো আমি যেহেতু বললাম এর ভিতরে ভুক্তিগুলো কি ছিল বলো, উপাদানগুলো স্মল লেটার, এটা আমার এখন আর দরকার নাই। এখন আমি এখান থেকে যদি খেয়াল করি তাহলে আমি সারি কি সেগুলো দেখলাম, এখন দেখব কলাম জিনিসটা। এই যে দেখো কলাম, আমরা যে বাসা বাড়িতে যে দেওয়াল বা বলে না কলাম দিতে হবে, কলাম বলতে কি খাড়া খাড়া যে মানে থাম্বা গুলো, বা বৈদ্যুতিক কলামও বলতে পারো, বৈদ্যুতিক থাম্বা বা খাম্বা যেটাই বলি না কেন সেটাও কি একটা কলাম। তাহলে এইভাবে কলাম আছে দেখো, এটাকে বলা হয় কি সিও এল ইউ এম, কলাম, কলাম গ্রুপ, বা স্তম্ভ। আমরা কি জানি কেমিস্ট্রির ভাষায় বলা হয় কি বলতো, তুমি এটা অনেক সময় সারি কলাম ভুলে যেতেই পারো, কোনো সমস্যা নাই, সেটা হলো কি কলাম, গ্রুপ বা স্তম্ভ, দুইটা ইংরেজি শব্দ। এখন আমি সবসময় জানি কি কেমিস্ট্রির ভাষায় পিরিয়ডিক টেবিলে কি 18টা গ্রুপ আছে বা কলাম আছে, 18টা গ্রুপ, ওখানে বলছি গ্রুপ, এখানে আমরা বলছি কি কলাম, আবার এটাকে বাংলায় বলতে পারি কি স্তম্ভ। আর যদি 7টা কি আছে পর্যায় আছে, সেখানে আমরা দেখেছি যে পর্যায়ে 7টা পর্যায়, আর এখানে আছে কি 3টা, তাহলে 3টা দেখো এখানে আমি যদি এটা নামকরণ করতাম তাহলে কি লিখতে পারি R1 R2, এটা কি সরি এটা হলো কি কলাম C1, কলামে এখন দেখতে পারো কিভাবে এগুলোর নামকরণ করা হচ্ছে। দেখো এই যে সারির এখানে আর নেওয়া হয়েছিল, এই জন্য R1 R2 R3, আর কলামের এখানে কি নিবা এই যে সি নিবা, তাহলে কি হবে C1 C2 C3। এখন দেখো আমরা তাহলে কি শিখলাম, একটা ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখলাম। এখন দেখবো এই ম্যাট্রিক্সের কি কি এবার আমরা বের করতে পারি। এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে এই ম্যাট্রিক্সের মাত্রা, এই ম্যাট্রিক্সের মাত্রা, এটাকে কি কি নামে ডাকা হয় দেখো, মাত্রা কে অর্ডার বা ক্রম বলতে পারো, মাত্রা, অর্ডার বা ক্রম, তিনটা নাম, মাত্রা, অর্ডার বা ক্রম। তাহলে এই যে এই ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের মাত্রা, অর্ডার বা ক্রম কি, তুমি প্রথমত লিখবা সারি, এই সূত্র মনে রাখবে, এটা সারি গুণ কলাম, এই জিনিসটা সবসময় একদম মুখস্থ মতো রাখবা। প্রথমে কি সিরিয়ালটা দেখো গুণ করা হচ্ছে কি সারি গুণ কলাম, তাহলে সারি গুণ কলাম, আগে আসবে সিরিয়ালে কি সারি, দেন তারপরে কি কলাম। সারিটাকে আমরা কি কি নামে রাখতে পারি, সারি, পর্যায় বা রো, কিন্তু আমরা সবসময় বেশি ইউজ করব কি সারি
কলাম, একটা বাংলা একটা ইংরেজি, সমস্যা নেই, সারি কলাম। তাহলে এখন যদি বলা হয় এখানে সারি আছে কয়টা, তিনটা, আর কলাম আছে কয়টা, তিনটা। তাহলে কি সারি 3 ইনটু 3, সারি আছে তিনটা, কলাম আছে তিনটা, এবং 3 ইনটু 3, এটাকে অনেকে বলে যে 3/3, কিন্তু 3/3 বলা এটা যৌক্তিকতা নাই। কেন যৌক্তিকতা নাই? তোমাকে যদি বলা হয় 2/5, এটা কি বলা হয় বলো তো, 2/5, তাহলে আমি কি এখন এটা কি, আমি যদি বলি 2 ইনটু 5, এটা কি আমি বলতে পারি 2/5? না, তাই তো। কেন বলতে পারি না? কারণ এটা বলে আমি ভাগ করছি না, এটা বলে অবশ্যই কি করছি, গুণ করছি। এখন দেখো তুমি কেন আমি বললাম যে এই কথাটা যারা বলে যে 3/3, 3/3 বা বইয়ে লেখা থাকে সেটাও ভুল হবে, কারণটা কি তোমার যুক্তিতে আসতে হবে। 3 ইনটু 3 মানে কত, 9। এখন দেখো আমি এই 9, এই 9টাকে বলা হচ্ছে কি জানো, এই 9টা হলো কি, এই 3 ইনটু 3টাকে বলা হয় কি মাত্রা, ম্যাট্রিক্সের কি মাত্রা, সারি গুণ কলাম, কারণ এখানে সাংকেতিক আকারে তোমার প্রকাশ করা হয়েছে, যার কারণে এটাই হলো কি সেই মাত্রা কাঙ্ক্ষিত। সবসময় কি একটা ম্যাথ করার জন্য প্রথম জিনিস কি, তুমি একটা জিনিস কি জানো না, শূন্য থেকে কত 9 পর্যন্ত, এই 0 থেকে 9 পর্যন্ত কি সংখ্যা, প্রতীক বা অঙ্ক, এর বাইরে কোনো হিসাব হয় না। দেখো এর ভিতরে বলে 0 থেকে 9 এর ভিতরে 3 ইনটু 3 আছে, মানে 3 আর 3 আছে, তার মানে ওই দুইটা সংখ্যা আমরা ইউজ করেছি বা অঙ্ক। তাহলে কি বোঝাচ্ছে, কনস্ট্যান্ট, তার মানে এই যে 10টা যে সংখ্যা, সেই কনস্ট্যান্ট, নিউমেরিক্যাল কনস্ট্যান্ট গুলো সবসময় ভালোভাবে মাথায় রাখলে আমার হিসাব নিকাশ গুলো করতে থিঙ্কে, কারণ তুমি কিছু জানো না মানে এই ম্যাথের ভিতরে 3 ইনটু 3, তার মানে কি সেই সংখ্যা প্রতীকের ভিতরে ওই দুইটা, মানে একটা সংখ্যাকে তো অন্তত চেনো, তার মানে 3 ইনটু 3। এখানে যদি বলা হয় এটা মাত্রা, আর এই যে 9, এই 9টাকে বলা হয় ভুক্তি বা কি উপাদান, ভুক্তি বা উপাদান সংখ্যা, ভুক্তি বা উপাদান সংখ্যা, ইংরেজিতে বলবো কি এলিমেন্ট, ভুক্তি বা উপাদান সংখ্যা বা এলিমেন্ট। তাহলে আমরা কি শিখলাম, এই যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা এই যে বিষয়টা দেখলাম। এখন আমরা দেখব এই ম্যাট্রিক্সের ভিতরে কি কি আর করা যায়। এখন ম্যাট্রিক্সের মাত্রাটা বের করতে পারবো, কেন মাত্রা লাগবে অনেক সময় দেখা গেল। এখন দেখবা এই যে মাত্রা 3 ইনটু 3, যে ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান হবে, সারি এবং কলাম সংখ্যা সমান হওয়া মানে কি, সেটা বর্গাকার ম্যাট্রিক্স বা নির্ণায়কের ক্ষেত্রে। এবং আমি একটা জিনিস মাথায় রাখবো, সেটা হলো কি ম্যাট্রিক্স সর্বদাই কি হবে, আয়তাকার বা বর্গাকার। আর নির্ণায়ক হতে হলে প্রথম শর্ত, সেটা অবশ্যই কি হতে হবে, বর্গাকারে হতে হবে। বর্গাকার মানে কি, তাহলে আমরা বলবো বর্গাকার বলতে বুঝবো কি, যেখানে সারি ও কলামের সংখ্যা সমান হবে, কলামের সংখ্যা সমান হবে, যেখানে সারি ও কলামের সংখ্যা সমান হবে। আর আয়তাকার হতে হলে কি করতে হবে বলতো, এই যে আয়তাকার কথাটার অর্থ বোঝায় কি, এক কথায় তুমি এটা সাংকেতিক ভাবে লেখো, সারি ইজ নট ইকুয়াল কলাম। এখন টোটাল বিষয়টা যদি আমি ব্যাখ্যা করে বলি, তাহলে আমি এখন কি বলতে পারি, এটা আমার দরকার নাই। তাহলে কি এখান থেকে আমি একটা রিভিউ দিয়ে দিই। তাহলে দেখো একটা ম্যাট্রিক্স কাকে বলে, প্রথমত দেখবে যে একটা ম্যাট্রিক্স হতে হলে একটা বন্ধনীর ভিতরে সেটা দ্বিতীয়, তৃতীয়, প্রথম বা ডাবল মডুলাসের মধ্যে দেখবা কি থাকবা, অনেকগুলো বর্ণ থাকবে। সেই বর্ণগুলো অবশ্যই হতে হবে কি তোমার স্মল লেটারে। দেখো এবিসিডি সব যা আছে সব স্মল লেটারে। এবং যেটাতে ম্যাট্রিক্স দ্বারা নির্ণয় করা হবে সেটাকে কি করা হবে, সেটা অলওয়েজ কি থাকবে, ক্যাপিটাল লেটার। এটা আমরা বললাম কি ম্যাট্রিক্স কাকে বলে, এখান থেকে দেখে দেখে বললাম। তাহলে এখন ম্যাট্রিক্সের কাকে বলে, এবং ম্যাট্রিক্সটা আবিষ্কার করছে যে ব্রিটিশ গণিতবিদ ক্লে। তাহলে এই ব্রিটিশ গণিতবিদ আবিষ্কার করছে ক্লে, যার প্রতীক যদি বলা হয় ম্যাট্রিক্সের প্রতীক প্রথম বন্ধনী, তৃতীয় বন্ধনী বা ডাবল মডুলাস। এখন যদি বলা হয় এই ম্যাট্রিক্সটা হতে হলে অবশ্যই সেটা হতে পারে কি আয়তাকার বা বর্গাকার হতে পারে। আয়তাকার কি, যেটা সারি আর কলামের সংখ্যা সমান হবে না, আর বর্গাকার কি, যেখানে সারি এবং কলামের সংখ্যা সমান হবে, সেটা হবে কি বর্গাকার। আমরা এখানে দেখা হলো কি ইন্টারমিডিয়েট পর্যন্ত 3 ইনটু 3, মানে সর্বোচ্চ 3টা এবং 3টা সারি 3টা কলামের বেশি থাকে না, কিন্তু যদি তুমি হায়ার লেভেলে ওঠো তখন দেখবা যে 4 ইনটু 4 পর্যন্ত হয়, ঠিক আছে, 4 ইনটু 4, 5 ইনটু 5 এগুলো হয়। তখন আবার কি ওগুলো ক্রেমারের না, সরি ক্রেমার না, আমি নিজেই ভুলে গেছি, যে ফার্স্ট ইয়ারে করছিলাম যে যার সাহায্যে যেন করতে হয় ওগুলো, আচ্ছা খেয়াল আসছে না। যাই হোক, নির্ণায়কটা কি, নির্ণায়ক হতে হলে সেটা মডুলাসের ভিতর থাকবে এবং সেটা হতে হবে কি সারি এবং কলামের সংখ্যা সমান হতে হবে। এই দেখো আমি যদি এটা বাংলায় লিখেছি সারি ও কলামের সংখ্যা সমান হবে, এটাকে আমি এইভাবে লিখতে পারতাম, সারি ইকুয়াল কলাম, মানে এটা সাংকেতিক আকারে লিখলাম। দেখো এই যে সমানের সাংকেতিক কি, এটা শেষ, আর কিছু না। এখন যদি বলা এর আবিষ্কার করেছে, প্রথমত ধারণা দিয়েছে কি গণিতবিদ লিবনিজ, তার মানে উনি হচ্ছে কি এর জনক যদি বলা হয়, কারণ যে সূচনা করে সেই হচ্ছে জনক হয়। আর যদি বলা হয় তারপরে ওইটা নিয়ে যারা ডিসকাস করে, যেমন যদি বলা হয়
তোমার পরমাণুবাদের জনক কে? জন ডাল্টন। প্রথমে ধারণা বলে সেই দিছে, সেই ধারণা না দিলে বলে ওই পরবর্তীতে ওগুলো নিয়ে ওই যে রাদারফোর্ড বলি বা কে আছে, রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করছিল, হ্যাঁ ওরা আছে, যা সবাই বলে ওগুলো ধারণা পেত না, এই জন্য একজন সূচনা যে করে সে হয় আসলে কি আবিষ্কারক। এবং ঊনবিংশ শতাব্দী গাউস এবং কাসি, যার ভিতরে কাচি আবার এটার নামকরণ করেন কি নির্ণায়ক, মানে মডুলাসের মধ্যে। আর এর এই ম্যাট্রিক্সের একটা মাত্রা যদি হতে হয় তাহলে কি সেটা মাত্রা অর্ডার বা ক্রম, সেটা হবে কি সারি গুণ কলাম, 3 × 3 মাত্রা। দেখো এখানে সারি লাস্ট কত ছিল, আর 3, আর এখানে কি ছিল, এটা C2 না, এটা হবে C3, এখানে কি ছিল C3, তার মানে 3 × কত 3, মানে সারির জায়গায় 3 আর কলামের জায়গায় কত 3। আর এই 3 আর 3 গুণ করলে কত হয় 9। তাহলে আমি যখন কেউ বলে যে এটা 3/3, তার মানে কি সেটা ভাগ করলে কত হয় 1। আর যদি এখানে তো আমার দেখো তো এই ম্যাট্রিক্সের ভিতরে একটা উপাদান নাই, এর ভিতরে আছে কয়টা, 9টা উপাদান। যার কারণে দেখো এই 3 আর 3 গুণ করলে কত হয় 9। এই 9টা উপাদান দেখো 1 2 3 এইভাবে গুণলে তুমি দেখবে যে 9টা উপাদান এর ভিতর বিদ্যমান আছে। তাহলে ওটা হবে কি অবশ্যই 3 × 3। তো এখন এই ছিল টোটাল কি ম্যাট্রিক্স নির্ণয়কের উপরে ফুল বেসিক কনসেপ্ট। এখন কিভাবে চিনবো, এখন যদি বলা হয় আমরা ম্যাট্রিক্সের কিছু হিসাব নিকাশ দেখবো 1.1 এর। এখন ম্যাট্রিক্সের থেকে আমরা একবার সরাসরি ম্যাথে চলে যাব। আর এর মাঝে যে ম্যাট্রিক্স গুলো থাকবে, আচ্ছা ম্যাট্রিক্সের যদি কিছু আরো জিনিস দেখতে চাই, সেটা হলো কি দেখতে পারি ম্যাট্রিক্সের আমরা একবারে ম্যাথমেটিক্সে যদি যে দেখি। আচ্ছা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আরো কিছু বেসিক কয়েকটা কনসেপ্ট আছে, সেগুলো আমাদের একটু জানা উচিত। সেটা হলো কি যদি বলা হয় ম্যাট্রিক্সের গুণন, না বিপরীত ম্যাট্রিক্স, বা যদি বলা হয় আচ্ছা ওখান থেকে একবারে দেখে দেওয়ার দরকার ছিল। এখান থেকে যদি বলা হয় একটা ম্যাট্রিক্সের কি হতে হবে, তাহলে যদি আমরা এখান থেকে ম্যাট্রিক্সের ভিতরে আছে কি একটা বিপরীত ম্যাট্রিক্স, সেটা হলো কি দেখো বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্সটা কি, আমি ধরলাম একটা ম্যাট্রিক্সকে, যদি ধরো এ একটা কি ম্যাট্রিক্স ছিল, সেটা হলো কি ধরেছিল A B C D E F G H I। তাহলে এই ম্যাট্রিক্সটার বিপরীত কি, এই যে একটা কি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের বিপরীত হতে হলে হয় কি বলতো 1/a। 1/a, এই 1/a বা কি লেখা যায় এটাকে A ইনভার্স, এটাই তো বিপরীত ম্যাট্রিক্স। এই বিপরীত ম্যাট্রিক্সটা সমান সূত্র হবে কি 1/মডুলাস A ইনটু অ্যাডজয়েন্ট অফ A। এটা আমরা কি 1.2 এ শিখবো। তার আগে আমরা শুধু এটার সূত্রটা কোনটা, তাহলে এই যে A ইনভার্স সমান এটা, এটা হলো কি বিপরীত ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এই বিপরীত ম্যাট্রিক্সটা দেখবো। তারপরে যদি বলা হয় আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি, সেটাও একটু শিখি। ট্রান্স কি কি জিনিসগুলো লাগবে এই যে ম্যাথগুলো করার জন্য। ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে বা বিম্ব ম্যাট্রিক্স, বিম্ব ম্যাট্রিক্স। এখন আসো ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি, ধরো আমি একটা কি লিখেছিলাম ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ভিতরে দেখো এগুলো কি বলতাম সারি, এই যে R1, তারপরে এটা কি R2, এটা কি R3, ঠিক আছে R1 R2 R3। আর এখান থেকে যদি বলা হয় এগুলো কি C1 C2 C3, এর নাম C1, এর নাম কি C2, এর নাম হলো C3। ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্সটা কি, যেমন আমি ধরো এইদিকে এখন আয়নার সামনে যদি দাঁড়াই, তাহলে আমার এই বাম হাত মনে হয় ডান দিকে আছে, আর ডান হাত মনে হবে বাম দিকে আছে, দেখবা আয়নার দিকে খেয়াল করলে। তাহলে তদ্রূপ এই ক্ষেত্রে আমি কি বলবো, সারিগুলো চলে যাবে কলামে আর কলামগুলো চলে আসবে সারিতে। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমি এর যদি ট্রান্সপোজ লিখতাম, দেখো ট্রান্সপোজ ম্যাট্রিক্সের এখানে ইংরেজি নামটা যদি এই ট্রান্সপোজ ইংরেজি নাম, ট্রান্সপোজের কি আছে দেখবা টি, এই যে এজন্য এটাকে a টু দি পাওয়ার t লেখা যায়। এর পাওয়ার কত, ট্রান্সপোজ পাওয়ার অফ এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি করা হয় তাহলে কি হবে, এই সারিগুলো কলাম, তাহলে সারি R1 টা কলাম হয়ে যায় যদি, তাহলে দেখো তো R1 হবে কি কলাম, তার মানে এই R1 আর এই যে C1, R1 আর কি C1 একসাথে সম্পর্কিত হবে, R1 এর জায়গায় C1 বসে যাবে, এই R1 টা C1 এর জায়গায় বসবে। তাহলে R1 এর জায়গায় তাহলে প্রথমে A তো অপরিবর্তিত থাকবে, তারপরে কি B,
তারপরে কি সি, তারপর R2 এর জায়গায় মানে C2 এর জায়গায় R2 বসবে, আর R2 কি বলতো ডি ই এফ, তার মানে এখানে কমন থাকবে কি ই, তাহলে কি হবে ডি ই এফ। দেখো 2 নম্বর যে কলামের ভিতরে যেখানে ই ছিল সেই জায়গায় ই আছে। এখন যদি 3 নম্বরের ভিতরে কলামে কি বসবে R3, এবং এই জায়গায় যদি বলা হয় তাহলে কি থাকবে 3 নম্বর জি ডি এফ জি এইচ আই, এই 3 নম্বর সারির উপাদানগুলো C3 তে বসবে, তাহলে কি হবে জি এইচ আই। তাহলে একটা জিনিস খেয়াল করলে দেখো তো, আমাদের এই যে যখন ট্রান্সপোজ ম্যাট্রিক্স করা হয়েছে এ ই আই, এই যে এ ই আই দেখো একই জায়গায় আছে, এদের মুখ্য কর্ণ এটাকে বলা হয় কি জানো, এই যে একটা ম্যাট্রিক্সের, আমি এটা বলতে ভুলে গেছি অনেকদিন করানো হয়নি তো যার কারণে অনেক তথ্য মনে হচ্ছে ভুলে মতোই গিয়েছে, কিন্তু না, সেটা হলো এর ভিতর থেকে আমি অ্যাড করে দিচ্ছি। এই ম্যাট্রিক্সটাকে এ ই আই, এটাকে বলা হয় মুখ্য কর্ণ, এটাকে বলা হয় কি মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল, প্রিন্সিপাল ডায়াগোনাল। ডায়াগোনাল মানে কি ডায়া ডি আই এ ডায়াগোনাল, ডায়াগোনাল মানে কর্ণ, মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ বা ডায়াগোনাল। এখন মনে রাখবা এই যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স দেখলাম, দেখেছো এখান থেকে যদি খেয়াল করা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা এ ই আই অপরিবর্তিত আছে মুখ্য কর্ণটা, আর বাকিগুলো সারিগুলো কলামে চলে আসছে। এবার এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স থেকে যদি আমরা ট্রেস ম্যাট্রিক্স বের করতাম, তাহলে এই জন্য দেখো ট্রেস ম্যাট্রিক্স কাকে বলে, ট্রেস ম্যাট্রিক্সটা হলো যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো যোগ করলে যে যোগফল পাওয়া যায় সেটা হলো কি ট্রেস ম্যাট্রিক্স। তাহলে মুখ্য কর্ণের যোগফল, মুখ্য কর্ণের কি হবে ট্রেস ম্যাট্রিক্সটা কাকে বলে, মুখ্য কর্ণের যোগফল, মুখ্য কর্ণের যোগফলকে কি বলা হয় ট্রেস ম্যাট্রিক্স বলে। তাহলে মুখ্য কর্ণ কি কি ছিল a প্লাস ই প্লাস আই, তাহলে দেখো ট্রান্সপোজ থেকে ট্রেস ম্যাট্রিক্স আসছে, তাহলে এই তিনটার যোগফল করলে যা হবে সেটা হবে কি ট্রেস ম্যাট্রিক্স। আর মুখ্য কর্ণ কি আমরা এটা শিখলাম। এবং এখানে যদি বলা হয় এই যে ধরো সি ই জি একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটাকে বলা হয় প্রধান কর্ণ, মানে এইদিকে গেলে এটা কি হবে প্রথম বা মুখ্য কর্ণ, আর এই বরাবর গেলে সেটা হবে কি দ্বিতীয় কর্ণ। এটুকু মাথায় রেখো, এটা হলো কি দ্বিতীয় কর্ণ হবে আর এটা হলো কি হবে প্রথম কর্ণ। মানে আকারটা আমি সাংকেতিক ভাবে যদি মনে রাখি এইভাবে মনে রাখবো। তাহলে ট্রেস ম্যাট্রিক্সও শিখলাম, বিম্ব ম্যাট্রিক্স শিখলাম। এখন যদি বলা হতো একক ম্যাট্রিক্স কি, একক ম্যাট্রিক্সটা হলো কি যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো কি থাকবে, ধরো এ ম্যাট্রিক্স হতো, তাহলে এই ম্যাট্রিক্সটা যদি আমি লিখতাম তাহলে একক ম্যাট্রিক্স হতো, তাহলে কি হবে মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো কি হবে শূন্য, তাহলে 1 0 0 0 1 0 বা 0 0 1। এটা হলো কয়টা সারি কয়টা কলাম আছে, তিনটা সারি তিনটা কলাম, এটাকে একবারে লেখা যায় কি i3 বলে লিখতে পারো, এটাকে i3 ও লিখতে পারো। আবার যদি দুইটা সারি দুইটা কলাম হতো তাহলে কি হতো 1 0 0 1, এটাকে তখন তুমি লিখবা কি i2। অনেক সময় কি হয় তোমার ম্যাথ করার সময় i1 বা i2 বা i3 এর মান দেওয়া থাকে না, তো তখন কি করতে হয় এই মানগুলো তোমার অটোমেটিক, যেহেতু i2 বলা মানে কি সেখানে i2 মানে এখানে দুইটা সারি দুইটা কলাম আছে, i3 i মানে কি আইডেন্টি অফ ম্যাট্রিক্স, আইডেন্টি মানে কি একক ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সে মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলোর মান কি থাকে, মান এক থাকে, সেটাকে আইডেন্টি ম্যাট্রিক্স বলে। এগুলো ছিল কি ম্যাট্রিক্সের মূল বেসিক কনসেপ্ট গুলো। এবার যদি বলা হয় আমার আরো একটা জিনিস জানতে হবে, সেটা হলো কি বিপরীত ম্যাট্রিক্সটা তো আমরা দেখলাম, তারপর ট্রান্সপোজ ম্যাট্রিক্স দেখলাম, তারপর ট্রেস ম্যাট্রিক্স দেখলাম। এখন এবং কি কর্ণ ম্যাট্রিক্স কি, যদি এগুলোর ওয়ান ব্যতীত অন্য মান থাকতো এটাকে বলা হতো কি কর্ণ ম্যাট্রিক্স। আমরা একটু ম্যাট্রিক্সের যোগ বা গুণন দেখব। ওখানে দেয়া এখন দেখো ম্যাট্রিক্সের কি কি আছে আমরা দেখব কি 1.1টা হলো কি ম্যাট্রিক্স, এখান থেকে বলে কোশ্চেন বলে থাকে এবং কি অ্যাডমিশনও থাকে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে। যদি বলা হয় একটা বা দুইটা থাকতে পারে, যেহেতু তোমাদের শর্ট সিলেবাসের উপরে পরীক্ষা হবে অ্যাডমিশন মেবি, তাহলে এবার এই অল্প অধ্যায়গুলোর উপরে বেশি করে ফোকাস করা হবে। তাই যদি বলা হয় 1.1-এ, আমি এখন আগে একাডেমিকের উপর ফোকাস করি। 1.1টাই যদি বলো তাহলে কি আমরা জানি কি প্রক্রিয়া প্রতীক কয়টা, আমরা জানি প্রক্রিয়া প্রতীক 4টি।
প্রক্রিয়া প্রতীক কয়টা? চারটা। কি কি? প্লাস, মাইনাস, গুণ, ভাগ। এই যে দেখো প্লাস মাইনাস গুণ ভাগ, আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে শিখবো কি এই প্লাস মাইনাস গুণ, এটা কি শিখবো ম্যাট্রিক্সে। ম্যাট্রিক্স আর এই যে ভাগ আছে এটা শিখবো আমরা বিপরীত ম্যাট্রিক্স। কেন বলো তো? আমরা দেখেছিলাম এমন না যে চারটা প্রক্রিয়া প্রতীকের এক মানে তিনটাই করা হয়, যে বিপরীত ম্যাট্রিক্সও করা হয়। কি দেখেছিলাম বলো তো? 1/a ইনভার্স। a ইনভার্স মানে কি? ইনভার্স অফ a ম্যাট্রিক্স, মানে a ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স যদি হয় তাহলে কি লিখেছিলাম কি দেখো 1/মডুলাস a। এখানে দেখো ইনভার্স মানে কি 1/a ছিল, তাহলে এই 1/a বা ইনভার্স এটা কি ভাগ আকারে ছিল, যার কারণে তখন আমরা ভাগটা শিখবো কোন অধ্যায়ে? সেটা 1.2। এটা শিখবো কোথায়? নির্ণয়কে। এটা শিখবো আমরা নির্ণয়কে। এবং এই বিপরীত ম্যাট্রিক্স থেকে 4 নম্বরের কোশ্চেন একটা থাকে, হয় বিপরীত ম্যাট্রিক্সে 4 নম্বর যদি না থাকে নাই থাকবে ক্রেমার, 4 মার্কের একটা থাকবে। আর যদি বলা হয় অনেক সময় থিওরি প্রমাণ দিয়ে দেয়, সেটা খ নম্বরে থাকবে। নির্ণয় থেকে 4 নির্ণয় থেকে 4 আর ম্যাট্রিক্স থেকে 4 আর 2 মার্কের একটা, ওই যে যেমন বলতে পারে ট্রেস ম্যাট্রিক্স কি বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলে, এই সকল একটা সংজ্ঞা দিতে পারতে পারে। এখন দেখো প্রক্রিয়া প্রতীকের এই চারটার ভিতরে তাহলে আমরা যোগ বিয়োগ গুণ আসলে একটা ম্যাট্রিক্সে আমরা এইগুলো দেখে দিই, তারপরে তুমি বাসায় কাজ করতে। আমরা যদি বলতাম এই ম্যাট্রিক্স সমান কি 1 2 3 4, আর ধরলাম b সমান 4 5 6 7। আগে প্রথম একটা কাজ তুমি দেখো এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে কি কি করতে পারো। এই একটা ম্যাট্রিক্স যেখানে দেখো প্রথমত সেটা দ্বিতীয় বন্ধনীর ভিতরে আবদ্ধ আছে। ম্যাট্রিক্সের ভিতরে বর্ণ থাকতে পারে বা সাংখ্যিক মানও থাকতে পারে। এখানে দেখো সাংখ্যিক মান আছে বা কনস্ট্যান্ট, নিউমেরিক্যাল কনস্ট্যান্ট আছে। আর এ এটা কি বড়, তাহলে এখন যদি বলা হয় এখান থেকে আমরা এই ম্যাট্রিক্সের অন্তত মাত্রা বলতে পারবো দেখো 2 × 2, এটা কি আকার? এটা আয়তাকার। বি ম্যাট্রিক্সের মাত্রা কত? 2 × 2, এটাও আয়তাকার। এখন দেখো ম্যাট্রিক্সের মাত্রা যে 2 × 2 করলে এটা তো মাত্রা মানে মাত্রার আকার, এই মাত্রার আকারের গুণফলকে বলা হয় ম্যাট্রিক্সের ভর্তি বা উপাদান সংখ্যা। 2 × 2 করলে কত হয়? 4। দেখো এখানে 4টা উপাদান আছে, 1 2 3 4, 4টা। তাহলে দেখেছো, তাহলে কি এটাকে আমরা কখনোই বলবো না 2/2, 2 × 2 ই বলবো। এখন দেখো এখানে আমরা যদি বলি a b দুইটা ম্যাট্রিক্সের, এখন আমরা প্রথমে আছে কি যোগ, তাহলে আমরা ম্যাট্রিক্সের কি শিখবো? যোগ শিখবো। তাহলে আমরা কি লিখতে পারি? a + b। তাহলে এটা কি হলো বলো তো? a এবং b ম্যাট্রিক্সের যোগ। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 2 3 4 প্লাস 4 5 6 7। এবার আসো এই ম্যাট্রিক্সের যোগ করার জন্য আমি তোমাকে আরো একটা বেসিক কনসেপ্ট শেখাই দিই। দেখো তো তোমাকে এইভাবে শেখানো হয়েছিল না এ ম্যাট্রিক্স সমান কি? এ সমান ধরো এ বি সি ডি এফ জি এইচ আই, এটা ম্যাট্রিক্স লিখেছিলাম, ঠিক আছে? তিনটা বলো। এখন দেখো তো এখানে R1 এটাকে কি বলা হয়েছিল? R1 R2 R2, এটা C1, বেসিক গুলো জানলে ভালোভাবে তুমি সহজ C3। এখন দেখো এই যে a, আমি যদি এখন বলি যে তুমি a, এইটা আবার লাগবে তুমি যখন নির্ণয় করবা তখন অনুরাশি বা সহগুণকের কাজগুলো করার জন্য, কারণ বিপরীত ম্যাট্রিক্স এটা লাগবে। তাহলে যদি বলা হয় আমার এই ম্যাট্রিক্সের এর যদি আমি তোমার বলি যে এই ম্যাট্রিক্সটার ভিতরে এ একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের ভিতরে এ একটা উপাদান বা ভর্তি সংখ্যা, তার অবস্থানটা কি, তাহলে তুমি কিভাবে বলছো? দেখো এটা কয় নাম্বার সারিতে আছে? 1 নম্বর সারিতে R1। আর এটা কয় নম্বর কলামে আছে দেখো তো? 1 নম্বর কলামে। তাহলে আমি এটাকে লিখি কি বলো তো? এর অবস্থান আমি যখন লিখব, এর অবস্থানটা লেখার সময় সবসময় কি এটা পাওয়ার হয় না, এটা কি হয়? এর বেজে থাকে, ভিত্তিতে থাকে। তাহলে ভিত্তিতে যদি থাকে তাহলে 1 নম্বর সারি কে আছে। আর কি সবসময় কি আমি কি বলেছি ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয়ের সূত্র কি? সারি গুণ কলাম। তাহলে আগে সবসময় কি টপ প্রায়োরিটি থাকবে ম্যাট্রিক্স বা নির্ণয়ের ক্ষেত্রে? অনলি ফর ম্যাট্রিক্সেই তো এটা হিসাব করা হয়, কারণ তোমার তো যোগ বিয়োগ গুণ এটা তো শুধু ম্যাট্রিক্সেই দেখা হয়। এখন আর যদি বলা হয় এই সারিটা কি হবে? সবসময় আগে আসবে, পরে আসবে কি? কলাম। তাহলে কলাম যদি হয় তাহলে কয় নম্বর কলাম? এটা 1 নম্বর, তাহলে A11। আমি যদি এখন বলতাম যে তোমার i, দেখো এই i যদি হয় তাহলে কি হয়? তাহলে i এর মান, i এর অবস্থান কত বলো তো? i এর অবস্থান তুমি বলছো দেখো এটা কি 3 নম্বর সারি এবং 3 নম্বরই কলামে আছে, যার কারণে সাধারণত কি আগে সারি 3 ইনটু কি 3, তার মানে i 3 3, এটা ইনটু হয় না, ওটা 3 3 বলা হয়। তাহলে 3 নম্বর সারি 3 নম্বর কলাম। তুমি এটাকে কিভাবে মনে রাখতে পারো? এখন আমি যদি বলি তাহলে দেখো a সমান কত? 11, b সমান কত? দেখো 1 2, 1 নম্বর সারি 2 নম্বর কলাম, কারণ সারি তো আমার সবগুলো কি 1।
আবার কি সি সমান কত 13। তারপরে যদি বলা হয় ডি, ডি সমান কত বলো তো? ডি সমান, দেখো এটা কয় নম্বর সারি? 2 নম্বর সারি, 2 তে আছে, 2 তে আছে R2, তার মানে কি 2 নম্বর সারি, কলাম কয় নম্বরে? তাহলে 2 1। তারপরে কি ই সমান কত? 2 2। দেখো 2 নম্বর সারি, 2 নম্বর কলাম, সারির আগে প্রায়োরিটি। তারপরে যদি এফ বলি, আগে কি সারি, তাহলে দেখো সারি কয় নম্বর? আবার 2, এটা কনস্ট্যান্ট, তাহলে এটা কি 2। আর এই দিকের কি এফটা এবার কি একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে, অনেকটা প্লাস এখানে। তাহলে এখন দেখো এটা হলো কি 3। আর এখন তুমি এটা খেয়াল করে দেখো, সবসময় কি একটা ম্যাথ করার সময় তুমি কি করবা, বীজগণিতিক হোক, এইগুলো যেহেতু অ্যালজেব্রা ম্যাথ, তার মানে কি আমাকে খেয়াল রাখতে হবে একটা পরিবর্তন কিভাবে হবে। দেখো একটা সারির পরিবর্তন হয়েছে, মনে করো 1 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে এটা দেখো 2 নম্বর সারি 1 নম্বর কলাম, মানে এগুলো সব কলামই থাকবে, কারণ এটা কি 1 নম্বর কলাম না? হ্যাঁ, এই জন্য। এখন যদি বলে এটা দেখো 1 নম্বর সারি, দেখো এই দিক থেকে আবার কি 1 নম্বর, এই জন্য তুমি মনে রাখবে কি 11 12 13, তারপরে থেকে 10 ব্যবধান, তাহলে কি হবে 10 যদি যোগ করি 11 এর সাথে, তাহলে কত? 21 21 22, 12 এর সাথে 10 যোগ করলে কত? 22, 13 এর সাথে 23, তাহলে কি আমার স্টার্টিংটা মনে রাখতে হবে 11 12 13 21 22 23, কারণ আমার তিনটা সারি বা তিনটা কলামের বেশি থাকবে না, ভাগ্য ভালো থাকলে দুইটা সারি দুইটা কলামও থাকতে পারে, কমও থাকতে পারে। আর এখানে কি হবে তাহলে? সি সমান এটা কি জি, জি সমান কত হবে? 31, এই সমান কত? 32, আর আই সমান কত? 32, তাহলে 31 32 33 শেষ। এখন আসো এখান থেকে যদি আমরা বলি, তাহলে এই ম্যাট্রিক্সটার ভিতরে তাহলে কি এটা কি বলতো? এটা হলো 11, মানে কি 1 1, আর এটা কি 1 1। এই 1 1 আর 1 1 কি করব? একসাথে যোগ করব, 1 1 আর 1 1 একসাথে যোগ। তাহলে যদি বলা হয় তাহলে কি হবে? এই 1 1, এই 1 1, এই ম্যাট্রিক্সের 1 1 এর মান, মানে এর অবস্থান কি 1 1, এর অবস্থান কি 1 1, এই 1 1 1 1 যোগ করব, এই 1 2 এই 1 2 যোগ করব, এই 2 1 এই 2 1 যোগ করব, এই 2 2 এই 2 2 যোগ করব। তাহলে এখন দেখো মানে একটার সাথে, তাহলে এখান থেকে যদি বলি 1 প্লাস 4 দিয়ে এখানে একটা, আমরা সবসময় আগে সারিটাকে প্রায়োরিটি দেবো, আগে সারি তৈরি করে নেবো সবসময়। কি ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেটা হোক মাত্রা, সেটা হোক গুণ, বা যাই হোক না কেন, আগে সবসময় সারি তৈরি করে নেবো। সারি তৈরি করতে পারলে আমার হয়ে গেছে। তারপরে কি এই যে অবস্থান নির্ণয়ের ক্ষেত্রেও কি আগে সারিকে প্রায়োরিটি, সব কিছুতে সবার আগে প্রায়োরিটি পাবে যে সারি সারি। এখন দেখো 1 4, এখানে কি 2 প্লাস 5, এখানে কত হবে? দেখো তো 3, আর এই যে 6, তাহলে কত হবে? 3 প্লাস 6। এবং মাঝখানে ফাঁকা দিচ্ছি কারণ দেখো এদের মাঝে বলে ফাঁকা ছিল, যার কারণে একটা দুইটা, এই যে 21 21 যোগ করার পর 21 এর পরে 21 আর 22 তো এক জিনিস না, তাই না? তাহলে কি অবশ্যই তাদের মাঝে কি থাকবে? একটা ডিসটেন্স থাকবে, তাই না? আমাদের তো একটা খেয়াল জিনিস মনে রাখতে হবে। অনেকে বলে পুরাই ফেলে যে একসাথে করে ফেলে, কিন্তু একসাথে করা যাবে না। তুমি আগে প্রথম ভাববা এটা কি 21 3 21 নম্বর, মানে 21 বলতে কি এটা 2 নম্বর সারি 1 নম্বর কলামে আছে, 6 মানে কি 2 নম্বর সারি 1 নম্বর কলাম, এই 21 এই 21, তাহলে কি যোগ হবে। তাহলে আমি 21 এর সাথে আবার পরে আবার এই যে 4 সাথে একসাথে যেন যোগ না করি, কেন যোগ করবো না? কারণ ওটা 22 এর উপাদান হলো, 2 নম্বর সারি 2 নম্বর কলামের উপাদান এক দিকে থাকবে। তাহলে এখন কত হবে? 4 প্লাস 7। তাহলে এখন দেখো এটা ম্যাট্রিক্সের যোগ করলে হয় কত? 5, এটা কত হবে? 7, এটা কত? 9, এটা 11। এখন আসো এই ম্যাট্রিক্সের কি শিখবো আমরা? যোগ, এটাই কি অ্যানসার। এখন দেখো ম্যাট্রিক্সের যোগের পরে আমরা যদি শিখবো কি বিয়োগ আছে, এটার মাঝখানে শুধু কি দিয়ে দেবো? জাস্ট মাঝখানে মাইনাস দিয়ে দেবো, তাহলে এই জায়গাগুলো সবগুলো কি হয়ে যাবে? আমার মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস হয়ে গেলে এই দেখো এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, তখন আমার অ্যানসার আসবে কি? এটা যদি আমি বিয়োগ করি তাহলে -3, এটা থেকে এটা বিয়োগ করলে -3, এটা থেকে এটা বিয়োগ করলে -3, এটা থেকে এটা বিয়োগ করলে -3। এটা একটা কি ম্যাট্রিক্স জানো? এটাও একটা একক ম্যাট্রিক্স। কেন জানো? কারণ তুমি এটা থেকে আবার ম্যাট্রিক্সের কমন নিতে পারবে। একটা সারির ভিতরে যদি একই উপাদান থাকে, দেখো এই R1 এর ভিতরে -3 আছে, R2 এর ভিতরে -3 আছে, তাহলে আমি যদি -3 এর সাথে কিছু নেই মানে কত আছে? 1, -3 এর সাথে কিছু নেই মানে 1 আছে। আচ্ছা এটা যদি যোগ করো তাহলে কি হয়ে যাবে? আচ্ছা থাক, এভাবেই আমরা রেখে দেব। সেটা ম্যাট্রিক্সে না, সেটা হলো নির্ণায়কের ক্ষেত্রে কমন নেওয়া যায়। সরি আমি একটু ভুল বলেছি। ম্যাট্রিক্সে কমন নেওয়া যায় না, কিন্তু নির্ণায়কে তুমি কমন নিতে পারবে একটা সারি বা কলামের মধ্যে থেকে। এক্সট্রিমলি সরি। এখন দেখো এটা ম্যাট্রিক্সে যোগ শিখলাম, বিয়োগ শিখলাম, এখন আমরা একটা ম্যাট্রিক্সের গুণ শিখব। গুণ বলতে কি এই ম্যাট্রিক্স দিয়ে আমরা a b এর উপাদান দিয়ে আমরা গুণ শিখব। ম্যাট্রিক্সের গুণন এটাকে a ক্রস b লিখতে পারো অথবা a ডট b লিখতে পারো, সমস্যা না। আর আমরা ডট এবং ক্রস গুণন সম্বন্ধে অবহিত আছি। 1 2 3
এবার ম্যাট্রিক্সের গুণন একটা খেয়াল করলে ভালোভাবে বুঝতে পারবা। দেখো এখানে 4 5 6 7 4 5 6 7 এটাকে কি বলা হয় বলো তো? সারি। মনে রাখো প্রথম ম্যাট্রিক্সের সারি সাথে কি হয়, সারির সাথে কি থাকে বলো তো? কলাম। তাহলে যে ম্যাট্রিক্স এখানে যদি আমার তিনটা ম্যাট্রিক্স থাকে, আমি একসাথে তিনটা ম্যাট্রিক্সকে গুণ করতে পারবো না। প্রথম দুইটা ম্যাট্রিক্সকে গুণ করে নেব, দিয়ে ওই দুইটা ম্যাট্রিক্সের গুণফলের সাথে আবার তৃতীয় ম্যাট্রিক্সকে গুণ করব। এখন যদি মনে হয় এই দুইটা ম্যাট্রিক্সকে এখন গুণ করলে এখন তো আমার তিনটা ম্যাট্রিক্স নাই, তাহলে কি করব? প্রথমে সারি, ওই যে সেই সূত্র কি ম্যাট্রিক্সে দেখো তো এর ভিতরে সারি গুণ কি ছিল? কলাম। দেখেছো এর ভিতরে গুণ ছিল, এর মধ্যে কি ছিল? গুণ। মানে সারি আগে আসবে, তারপরে কি কলাম, তারপরে দ্বিতীয় নাম্বারটা এই যে কলাম, এই সারির সাথে এই কলাম। যেহেতু এখানে একটা কলাম নাই, এখানে আরো একটা কলাম আছে। দেখো কলাম আছে কয়টা? C1, এখানে কলাম, এটা কি হবে? C2। তাহলে এই কলাম আর এই কলামের সাথে এই R1 কে কি করব? C1 C2 এর সাথে গুণ করব। আবার এই R2 কে কি করব? R2 কেও একই ভাবে C1 এবং C2 এর সাথে গুণ করব। তুমি এইটা মনে রাখতে পারো এইভাবে। যদি বলি 2 যোগ, অথবা এভাবে মনে রাখো, ধরো 2 ইনটু a প্লাস b, তাহলে তুমি গুণ করলে কি করছো? 2a প্লাস 2b, মানে এই দুইটা দ্বারা a কেও গুণ করছো, b কেও গুণ করছো। যখন তুমি R1 দ্বারা গুণ করছো, যেহেতু এদের ভিতরে সম্পর্ক কি গুণ, তাহলে R1 দ্বারা গুণ করবো আমি কলামকে, তাহলে আমার কলাম আছে কয়টা? দুইটা। তার মানে এই একটা সারিতে আমি দুইটা কলামকে গুণ করে দেবো। আমি যদি গুণ করি তাহলে কি হয় দেখো, R1 দিয়ে যদি আমি গুণ করি তাহলে এখানে হবে এই যে একটা সারিতে কলাম। এবং এখানে খেয়াল রাখতে হবে ম্যাট্রিক্সের গুণ হতে হলে অবশ্যই যেন তাদের মাত্রা সমান হতে হয়। মাত্রা সমান বলতে দেখো এই ম্যাট্রিক্সের মাত্রা কত ছিল? 2 ইনটু 2, বি ম্যাট্রিক্সের মাত্রা কি? 2 ইনটু 2। এখানে একটা তোমার আমি শেখাই রাখি, এ ম্যাট্রিক্সের মাত্রা 2 ইনটু 2, বি ম্যাট্রিক্সের মাত্রা 2 ইনটু 2। এই ম্যাট্রিক্সটা সবসময় কি এই যে গৌণ কর্ণ, যদি গৌণ কর্ণ বা দ্বিতীয় কর্ণ সমান হয় তাহলে কি ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব। আমি কি বললাম? আবারও বলছি, যদি দ্বিতীয় কর্ণ বা গৌণ কর্ণ, গৌণ বা সেকেন্ড কর্ণ বা সেকেন্ডারি, সরি গৌণ, দ্বিতীয় কর্ণ বা গৌণ কর্ণ, দ্বিতীয় কর্ণ বা সেকেন্ডারি কর্ণের এখানে সংখ্যা কি? সংখ্যা সমান হবে। দেখো সংখ্যা যদি সমান হলে গুণ করা সম্ভব, গুণ করা সম্ভব। এখন তাহলে বলতে পারো স্যার তাহলে কি গুণ করা সম্ভব হতো না কখন? ধরো এখানে a*2 আছে আর এখানে 3*2 আছে, যদি এখানে 2 আর 3 তো এক জিনিস না, তখন কি গুণ করা সম্ভব হতো না। আমি দেখিয়ে রাখছি তারপরে বোঝার জন্য। 2*3, আবার b সমান, ধরো আমি এখানে 2*2। তাহলে এই ম্যাট্রিক্সে কি আমার সবসময় কি প্রায়োরিটি থাকে গুণ করার ক্ষেত্রে কি দ্বিতীয় কর্ণ, এখানে কি এই দুইটা কি সমান? সমান নয়, যার কারণে গুণ করা যাবে না। কেন যাবে না তার ব্যাখ্যা আমি দিচ্ছি, সেটার ব্যাখ্যাও দেবো। কারণ আমি একবারে যখন করবো, দেখো যোগ বিয়োগ গুণ আমার বলে আজকের এই ক্লাসের মাধ্যমে আমার এই 1.1 সব শেষ। তারপরে আমি শুধু ম্যাথে তোমাকে যে শুধু ধরাই দেবো। এখন দেখো এখানে যদি বলা হয় আমার এই গুণটার সময় কি সারির সাথে কি করবো? কলাম। দেখো সারির উপাদান ছিল কি? 2টা, কলামের উপাদান কি? 2টা। তাহলে কি এই 1 দিয়ে গুণ করবো কি? 4। দেখো 2 দিয়ে প্রথমে গুণ করছিলাম কি? a, তারপরে কি b, তাহলে 1 দিয়ে 4 এর 4, আবার 2 দিয়ে 6 এর। তাহলে কি কিভাবে এটা, এটার যদি বলা হয় এই কলামের এটার উপাদান কি? কলামের এটাকে বলা হচ্ছে 11, আর এটা কি 21, আর এখানে কি 11 12, 11 সাথে 21, সরি 11 সাথে 11, আর কি 12 সাথে 21, 21 তো এটা, হ্যাঁ 2 নম্বর সাথে 1 নম্বর। তাহলে এখন দেখো 1 ইনটু, আমরা ডট গুণন ইউজ করব, 1 ইনটু 4 প্লাস 2 ইনটু 6। দেখো একটা শেষ, এই সারি কলাম। এবার দেখো এই কলামের C1, R1 থেকে C1 এর করেছি, R1 থেকে C2, এই জন্য আবার কি গ্যাপ। তাহলে R1 থেকে C2 যখন করব তখন কি 1 মানে গুণন করব 1 ইনটু 5 প্লাস 2 ইনটু 7। এখন আসো, এবং এখান থেকে যদি বলা হয় দেখো এবার 2 নম্বর সারি দিয়ে করবো। এখন আমার R1 শেষ, এই জন্য R1টা আমি মুছে দিলাম। ধরো তাহলে এখন R2 দিয়ে C1 আর C2 এর যদি করি তাহলে 3 আর 4, 3 ইনটু 4 প্লাস 4 ইনটু 6। আচ্ছা এই 3 দিয়ে 5 এর গুণ করলে 3 ইনটু 5 প্লাস 4 ইনটু 7। এখন দেখো এই ম্যাট্রিক্সের গুণফল করার পরে এখন কি হবে? দেখো 4 আর 1 যোগ গুণ করলে 4 হয়, 4 যোগ 6 দুগুণে 12, 5 প্লাস 14, 3 4 12 যোগ 24, 15 যোগ 28। এখন দেখো এগুলো সম্পূর্ণ যোগফল করে দাও, তাহলে কত? 4 আর 12 16, 19,
26 36 এখানে কত 33 43 এই যে এটা আসলো না, এটা আসলো আমার সমস্যা। এখন তোমাকে আমি একটা জিনিস শেখাই দিই, এই যে ম্যাট্রিক্সটার ভিতরে দেখো এটা দুইটা সারি দুইটা কলাম ছিল বলে দেখো এই যে দ্বিতীয় কর্ণ কি সংখ্যা সমান হয়েছে বলে কি আছে দ্বিতীয় কর্ণের উপাদানগুলো সমান আছে বলে, উপাদান বলতে কি উপাদান এইটা যেখানে দুইটা উপাদান আছে এখানে দুইটা উপাদান, এখানে দেখো তিনটা উপাদান ছিল এখানে দুইটা, মানে এই ম্যাট্রিক্সের এখানে তিনটা, মানে কি দুইটা সারি পরে তিনটা কলাম ছিল আর এখানে এখানে সারি আসবে এটা দুইটা, যার কারণে গুণ করা সম্ভব হয়নি। এখন আমি এটা গুণ করা যাচ্ছে না। এখন আমি যদি বলা হয় এবং যেহেতু দ্বিতীয় বর্ণতে আমি নির্ণয় করছি কি ম্যাট্রিক্সটা গুণ করা যাবে কিনা, আর প্রথম তাহলে বলতে পারো তাহলে এই প্রথম কর্ণের কাজটা কি, এই প্রথম কর্ণের কাজটা কি জানো, প্রথম কর্ণের কাজ হলো কি তুমি যে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করছো ওই দুইটার গুণফল a ডট b মাত্রা, a ডট b এর মাত্রা, a ডট b এর মাত্রা। এখন a ডট b এর মাত্রা বলতে কি পাবা, দেখো a এবং b এর যদি তুমি গুণ করো তাহলে কত হয় 2 * 2, দেখো তো এই মাত্রা 2 * 2 হয়েছে কিনা, 2 * 2। আজকে আমি মূলত যদি বলে থাকি তাহলে তুমি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ এই তিনটা টপিকসই ভালোভাবে করো, দেন আমি আগামী দিন তোমাকে এই অধ্যায়টা 1.1 টোটালি শেষ করে দেব। তারপরে কি 1.2 আরো একটা থেকে দুইটা ক্লাস এসে প্রথম দিন বেসিক দেখাই দেবো, দেন তারপরে ক্লাসটা দিয়ে শেষ করে দেবো। তো তোমার শুধু আমি শেখাই দেবো যে কতটুকু জানো, কারণ আমাদের এগুলো যদি করাও থাকে অনেকদিন করা হয়নি, যার কারণে গ্যাপ হয়ে গেছে, মনে হয় ভুলে যেতেই পারো, যার কারণে আমি আবার একটু মনে করিয়ে দিলাম আমার যতটুকু সম্ভব হলো। তারপরে এ পর্যন্ত ভালোভাবে করো।